আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে করছি আজকে খুব শোনা যাচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস। খুব কমপ্লিকেটেড একটা টপিক, কিন্তু আমি যতটা সহজ করে বোঝানো আমি বোঝাবো। আমি একটাই জিনিস বলবো, যেহেতু ভার্চুয়াল প্ল্যাটফর্মে আমরা করছি, আমার পক্ষে বোঝা সম্ভব না যে আমার কথা পুরোটা পৌঁছাচ্ছে কিনা বা বোর্ডটা পুরোটা দেখা যাচ্ছে কিনা। যেখানে মনে হবে অসুবিধা হলো, আমার কথা শোনা গেল না, লেখাটা দেখা গেল না, একটু আনমিউট করে বলতে হবে। অ্যান্ড আই ওয়ান্ট পার্টিসিপেশন ফ্রম ইচ ওয়ান অফ ইউ। ঠিক আছে? Is the board visible? Okay, sir. Is the board visible? পুরোটা আসছে ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, আমার কথা শোনা যাচ্ছে ঠিক করে? শোনা যাচ্ছে। তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস আমি একটু বড় বড় করে লিখছি যাতে দেখা যায়। হিমোস্ট্যাসিস লেখাটা দেখা যাচ্ছে? হিমোস্ট্যাসিস, হিমোস্ট্যাসিস লেখাটা দেখা যাচ্ছে? আচ্ছা, হিমোস্ট্যাসিস কথাটার মানে কি? হিমোস্ট্যাসিস মানে হচ্ছে ন্যাচারাল প্রসেস টু প্রিভেন্ট ব্লিডিং। তার মানে কি? তার মানে আমাদের যখন কোনো জায়গায় কেটে গেল, সেখান দিয়ে রক্ত বেরোয়। এবার যদি ওই জায়গাটাকে বন্ধ না করা যায়, রক্ত ব্লিডিংটাকে যদি বন্ধ না করা যায়, তাহলে কি হবে? আমাদের শরীরে সব রক্ত বেরিয়ে যাবে। সেটা তো হতে দেওয়া যায় না। তাই শরীর নিজে থেকে একটা প্রসেস বানিয়ে ফেলেছে, ন্যাচারাল প্রসেস, যে প্রসেসে এই রক্তটাকে বন্ধ করা যায়, সেই প্রসেসটাকে বলে হিমোস্ট্যাসিস। Am I making myself clear? তার মানে হিমোস্ট্যাসিস কথাটা মানে কি? হিমোস্ট্যাসিস কথাটা মানে হচ্ছে ন্যাচারাল প্রসেস টু প্রিভেন্ট ব্লিডিং। কি বললাম? ন্যাচারাল প্রসেস, ন্যাচারাল প্রসেস to prevent bleeding, to prevent bleeding। ঠিক আছে? আপনাদের ওখান থেকে দেখতে অসুবিধা হয় বলে কিন্তু আমি বড় বড় করে লিখলাম। তাহলে আমরা কি শিখলাম? হিমোস্ট্যাসিস কি? হিমোস্ট্যাসিস হচ্ছে একটা ন্যাচারাল প্রসেস, যে প্রসেসে আমার শরীর কি করে? ব্লিডিংটাকে ন্যাচারালি বন্ধ করে। তাহলে হিমোস্ট্যাসিস ইজ দ্য ন্যাচারাল প্রসেস টু প্রিভেন্ট ব্লিডিং। এই অবধি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবারে এই হিমোস্ট্যাসিসের আমরা দুটো টাইপ দেখব। একটাকে বলা হয় প্রাইমারি হিমোস্ট্যাসিস, একটাকে বলা হয় সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। প্রাইমারি হিমোস্ট্যাসিসে কি হয়? যে জায়গাটা কেটে গেছে ওই জায়গাটা টেম্পোরারি সিলিং হবে। টেম্পোরারি সিলিং, খুব বেশি স্টেবল সিলিং কিন্তু না, একটা টেম্পোরারি একটা ঠেকনা পড়লো রক্তটা বন্ধ করার জন্য। আর সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে কি দেখবো? ওখানে একটা স্টেবল সিলিং তৈরি হবে। ঠিক আছে? মানে ওই জায়গাটা পার্মানেন্টলি, মানে পার্মানেন্ট বলা ভুল, একটা স্টেবল ভাবে সেই জায়গাটা রক্তটাকে বন্ধ করে দেওয়া যাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ, স্যার। তার মানে হিমোস্ট্যাসিস কত রকমের হয়? দু রকম, দু ধরনের। দু ধরন কি কি? প্রথমটাকে আমি কি বললাম? প্রাইমারি হিমোস্ট্যাসিস। একটা টাইপ হচ্ছে প্রাইমারি হিমোস্ট্যাসিস, আরেকটা আমি কি বললাম? টাইপ হচ্ছে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। সেকেন্ডারি হিমোস্ট্যাসিস বোঝাতে পারলাম এই অবধি? আচ্ছা, প্রাইমারি হিমোস্ট্যাসিস এখানে আমি কি বললাম? একটা টেম্পোরারি সিলিং হবে, যে জায়গাটা কেটে গেছে সেখানে রক্তটা বেরিয়ে যাচ্ছে, তাকে তো সাময়িক একটা বন্ধ করতে হবে, তাই একটা টেম্পোরারি সিলিং হবে। কি দিয়ে সিল হবে? প্লেটলেট প্লাগ দিয়ে সিল হবে। কেমন করে হবে আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে কি হয়? জায়গাটা কেটে গেছে, তাহলে রক্ত বেরোচ্ছে, কোনো একটা ব্লাড ভেসেল ছিঁড়ে গেছে বলেই না রক্তটা বেরোচ্ছে। তাহলে যে জায়গাটা ছিঁড়ে গেছে ব্লাড ভেসেলের, সেই জায়গাটায় ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যাবে, অর্থাৎ কি হবে? ভাস্কুলার স্প্যাজম হবে। ব্লাড ভেসেলটা ওই জায়গাটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে, তার ডায়ামিটারটা কমে যাবে। বোঝাতে পারলাম? শোনা গেল আমার কথা? তাহলে প্রাইমারি হিমোস্ট্যাসিসে আমি প্রথম কি দেখবো? কি হবে? একটা ভ্যাসো কনস্ট্রিকশন হবে, একটা ভাস্কুলার স্প্যাজম হবে। ভাস্কুলার স্প্যাজম মানে কি? ব্লাড ভেসেল ওই জায়গাটা কনস্ট্রিক্টেড হয়ে যাবে, তাই তো? তাহলে আমি ভ্যাসো কনস্ট্রিকশন লিখতে পারি, ভ্যাসো কনস্ট্রিকশন। ঠিক আছে? এবার যদি ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যায়, সেক্ষেত্রে তাহলে রক্ত কি আগের মতো যেতে পারবে, নাকি ব্লাড ফ্লোটা কমে যাবে? অবশ্যই ব্লাড ফ্লোটা কমে যাবে। আর ব্লাড ফ্লো যদি কমে যায়, তাহলে ওখান দিয়ে যে রক্ত বেরিয়ে যাচ্ছিল, সেই রক্ত বেরোনোটাও কমে যাবে। বোঝাতে পারলাম?
হেমোস্ট্যাসিসে কি দেখলাম, যেই মুহূর্তে ব্লাড ভেসেলটা কেটে গেল, ছিঁড়ে গেল, ওই জায়গায় কি হলো, ভ্যাসো কনস্ট্রাকশন হয়ে গেল, একটা ভাস্কুলার স্প্যাজম হয়ে গেল। তাহলে কি হবে, ওখান থেকে ব্লাড ফ্লোটা কমে গেল, আর ব্লাড ফ্লোটা কমে গেলে কি হবে, ব্লাড লসটা ওখানে কমে গেল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, দ্বিতীয় আমরা কি দেখব? দ্বিতীয় দেখব ওই যে জায়গাটা কেটে গেছে ওখানে না প্লেটলেট গুলো গিয়ে একটা আরেকটার সঙ্গে ক্লাম্প হতে থাকবে, হয়ে ওখানে একটা তাপ্পি দিয়ে দেবে। বোঝাতে পারলাম? প্লেটলেটস ক্লাম্প টুগেদার এন্ড স্টিক টু ড্যামেজ সাইট। যে জায়গাটা কেটে গেছে, জায়গাটা ড্যামেজ হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ওখানে প্লেটলেট গুলো কি করবে, আমাদের রক্তের সঙ্গে প্লেটলেট আছে আমরা জানি, তাই তো? এই প্লেটলেট কি করবে, ওই জায়গায় গিয়ে একটা তাপ্পি দিয়ে দেবে। কিভাবে তাপ্পি দেবে? প্লেটলেট গুলো একটা আরেকটার সঙ্গে জুড়ে গিয়ে একটা ক্লাম্প তৈরি করবে, করে ওই কাঁটাটার উপরে সে একটা তাপ্পি মেরে দেবে। এটাকে বলে টেম্পোরারি প্লেটলেট প্লাগ। তাহলে সেকেন্ড আমরা কি দেখবো, কি হবে, একটা টেম্পোরারি প্লেটলেট প্লাগ তৈরি হবে। বোঝাতে পারলাম? টেম্পোরারি প্লেটলেট দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? তো দেখতে অসুবিধা হচ্ছে স্যার। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। কার অসুবিধা হচ্ছে? দেখা যাচ্ছে তো? তার মানে যার অসুবিধা হচ্ছে তার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। একটু জুম করে নিতে হবে, স্ক্রিনটা জুম করলেই পাওয়া যাবে। তাহলে প্রাইমারি হেমোস্ট্যাসিসে আমি কি দেখলাম, যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটা শরীর কি করবে, ওই জায়গার ব্লাড ভেসেল যেটা রয়েছে ওখানে ভ্যাসো কনস্ট্রিকশন করে দেবে, একটা ভাস্কুলার স্প্যাজম করাবে, ভ্যাসো কনস্ট্রিকশন। তার জন্য কি হবে, ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে গেলে সেখান দিয়ে ব্লাড ফ্লোটা কমে যাবে। ব্লাড ফ্লোটা কমে গেলে ব্লাড যে লস হচ্ছিল সেই ব্লাড লস হওয়াটাও কমে গেল, তাই না? যদি বেশি বেশি রক্ত যেত, বেশি বেশি ব্লাড লস হতো। এখন কি হচ্ছে, কম কম রক্ত আছে, তাই কম কম ব্লাড লস হবে। বোঝাতে পারলাম? কিন্তু এই লসটাকে তো আটকাতে হবে, সেই জন্য তার পরের ধাপে ভগবান কি করিয়ে দিল, ওখানে প্লেটলেট গুলোকে একটা আরেকটার সঙ্গে জুড়িয়ে জুড়িয়ে একটা প্লেটলেট ক্লাম্প তৈরি করলো, যেটা নাকি ওই ড্যামেজ সাইডে গিয়ে আটকে গেল, যেটাকে বলা হয় টেম্পোরারি প্লেটলেট প্লাগ। বোঝাতে পারলাম? কিন্তু এটা টেম্পোরারি, এটা তো স্টেবল হলো না। এবার তাহলে স্টেবল কি করে করা যায় সেটা আমরা দেখবো সেকেন্ডারি হেমোস্ট্যাসিসে। তাহলে প্রাইমারি হেমোস্ট্যাসিস বোঝা যদি যায় তাহলে আমি এটা মুছে দেবো, কারণ বড় বড় করে লিখছি তো পুরো বোর্ডে ধরবে না। মুছে দিই? কি আমাকে বলবে হেমোস্ট্যাসিস মানে কি? একটু রিভিশন হোক, কারণ আজকে জিনিসটা খুব ক্রিটিক্যাল। হেমোস্ট্যাসিস মানে কি? ন্যাচারাল প্রসেস টু প্রিভেন্ট ব্লিডিং। বোঝাতে পারলাম? ব্লাড ব্লিডিং না, ব্লিডিং মানেই রক্তটাকে রক্ত বেরোনোকে ব্লিডিং বলে। তাহলে হেমোস্ট্যাসিস মানে কি? ন্যাচারাল প্রসেস টু প্রিভেন্ট ব্লিডিং। এই অবধি ক্লিয়ার? হেমোস্ট্যাসিস কত রকমের হতে পারে? প্রাইমারি হেমোস্ট্যাসিস আর সেকেন্ডারি হেমোস্ট্যাসিস। প্রাইমারি হেমোস্ট্যাসিসের মধ্যে আমরা কি দেখব, একটা টেম্পোরারি সিলিং হয়েছে, তাই না? একটা প্লেটলেটের প্লাগ দিয়ে একটা টেম্পোরারি সিলিং হয়েছে, সেটা দেখব প্রাইমারি হেমোস্ট্যাসিসে। আর সেকেন্ডারি হেমোস্ট্যাসিসে কি দেখব, এখানে একটা স্টেবল সিলিং হবে, যেটা টেম্পোরারি, একটা স্টেবল একটা সিলিং হবে। কিসের? ফাইব্রিন ক্লটেড। কিসের হবে? ফাইব্রিন ক্লট। আমরা পরে পড়ব। ফাইব্রিন ক্লটের একটা স্টেবল একটা ওখানে সিল পড়ে যাবে। এই যে প্রসেসটা সেকেন্ডারি হেমোস্ট্যাসিসে আমরা যেটা পড়ব, এই প্রসেসটাকে বলা হয় কোয়াগুলেশন বা ক্লটিং, যেটা আমরা নিচু ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে? ব্লাড কোয়াগুলেশন, ব্লাড ক্লটিং পড়েছিলাম না, সেই পদ্ধতি, সেটা আমরা সেকেন্ডারি হেমোস্ট্যাসিসের মধ্যে পড়ব। আর যে ক্লটটা তৈরি হলো সেই ক্লটটাকে বলা হয় কোয়াগুলাম। কি বলা হয়? কোয়াগুলাম। কোয়াগুলাম। বোঝাতে পারলাম? তাহলে এই যে ফাইব্রিনের যে ক্লটটা তৈরি হয়েছে সেটাকে কি বলা হয়? কোয়াগুলাম। আর যে পদ্ধতিতে এই ফাইব্রিনের ক্লট বা কোয়াগুলাম তৈরি হয় সেই পদ্ধতিটাকে কি বলা হয়? কোয়াগুলেশন বা ক্লটিং, যেটা নাকি সেকেন্ডারি হেমোস্ট্যাসিসের মধ্যে আমরা পড়ব। ক্লিয়ার? প্রাইমারি হেমোস্ট্যাসিসে আমরা কি দেখছি, কি হয়, একটা টেম্পোরারি সিলিং হয়, টেম্পোরারি একটা প্লেটলেটের প্লাগ তৈরি হয়। কিভাবে তৈরি হয়? প্রথমে কি হবে, যে জায়গাটা ছিঁড়ে গেছে, ব্লাড ভেসেল যেখানে ছিঁড়ে গেছে ওখানটা কি হবে? ভ্যাসো কনস্ট্রিকশন। ভাস্কুলার স্প্যাজম হলো, তাহলে কি হবে? ভ্যাসো কনস্ট্রিকশন হলো। ভ্যাসো কনস্ট্রিকশন হলে কি হবে? ওখানে ব্লাড ফ্লো কমে গেল, তাই তো? আর ব্লাড ফ্লো কমে গেলে যে ব্লাডটা লস হচ্ছিল সেই ব্লাড লসটাও কমে গেল। ঠিক আছে? এবার সেই ব্লাড লসটাকেও বন্ধ করতে হবে। তার জন্য কি হবে? সেকেন্ড আমরা কি দেখলাম, ওখানে একটা টেম্পোরারি প্লেটলেটের প্লাগ তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? প্লেটলেটগুলো একটা আরেকটার সঙ্গে লেগে গেছে, জুড়ে গেছে, জুড়ে একটা ক্লাম্প তৈরি হয়েছে, ওই যে জায়গাটা ছিঁড়ে গেছে ব্লাড ভেসেল ওখানে গিয়ে একটা তাপ্পি মেরে দিল। বোঝাতে পারলাম? ওখানে গিয়ে স্টিক করে গেল। ক্লিয়ার? I want participation from each one of you. আমি কি সবাই থেকে পরিষ্কার করতে পেরেছি?
এবার তাহলে সেকেন্ডারি হিমোস্ট্যাসিসটা শিখে নিই। প্রাইমারি হিমোস্ট্যাসিস মুছে দিচ্ছি। বোর্ডের লেখাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে তো? বোর্ডের লেখাগুলো আচ্ছা। হ্যাঁ, এবার সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে কি হয়? সেকেন্ডারি হিমোস্ট্যাসিস এটা কিন্তু একটা মারাত্মক কমপ্লিকেটেড প্রসেস। এখানে আমরা দেখব সিরিজ অফ ইন্টারকানেক্টেড ইভেন্টস হতে থাকবে, কিন্তু সেগুলো কোঅর্ডিনেটেড হতে হবে। এই যে জিনিসটা এটাকে বলা হয় কোয়াগুলেশন ক্যাসকেড। এটাকে কি বলে? কোয়াগুলেশন ক্যাসকেড। এখানে কি দেখব? এত নাম মনে রাখার দরকার নেই, প্রসেসটা খুব কমপ্লিকেটেড। এখানে সিরিজ অফ ইন্টারকানেক্টেড ইভেন্টস হবে, একটা ইভেন্ট আরেকটা ইভেন্টের সাথে সম্পর্কযুক্ত ইভেন্ট হবে এবং তারা খুব কোঅর্ডিনেটেড হতে হবে, খুব সুন্দরভাবে হবে। এই যে পুরো প্রসেসটা এটাকে কি বলা হয়? কোয়াগুলেশন ক্যাসকেড। আমি ধাপে ধাপে এগোচ্ছি কিভাবে হয় এই সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। রক্তের মধ্যে এক ধরনের সলিউবল প্লাজমা প্রোটিন থাকে যেটাকে বলা হয় ফাইব্রিনোজেন। কি বলা হয়? ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন দেখা যাচ্ছে, বড় বড় করে লিখলাম ফাইব্রিনোজেন। এটা আমি কি আলোচনা করছি? সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। মুছে দিলাম সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। সেকেন্ডারি হিমোস্ট্যাসিস ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেনটা কি? ফাইব্রিনোজেন হচ্ছে রক্তের মধ্যে থাকা একটা সলিউবল প্লাজমা প্রোটিন। ফাইব্রিনোজেনটা কি? সলিউবল প্লাজমা প্রোটিন। বোঝাতে পারলাম? সলিউবল মানে কি? এটা গুলে রয়েছে রক্তের সঙ্গে, তাই না? এটা প্লাজমা প্রোটিনটা রক্তের মধ্যে গুলে রয়েছে। এবার এই ফাইব্রিনোজেন নামক এই যে প্লাজমা প্রোটিন যেটা রয়েছে, এটা ইনসলিউবল এক প্রকার প্রোটিনে কনভার্ট হয়ে যাবে। ইনসলিউবল প্রোটিনে কনভার্ট হয়ে যাবে, যেটা নাম হচ্ছে ফাইব্রিন। যেটা নাম হচ্ছে ফাইব্রিন। বোঝাতে পারলাম? তাহলে ফাইব্রিনোজেনটা কি ছিল? সলিউবল প্লাজমা প্রোটিন। এটা কিসে কনভার্ট হয়ে গেল? ফাইব্রিন নামক এক প্রকার ইনসলিউবল প্রোটিনে কনভার্ট হয়ে গেল। এটা হচ্ছে ইনসলিউবল প্রোটিন, মানে এটা গুলে থাকবে না। বোঝাতে পারলাম? ফাইব্রিন নামক ইনসলিউবল প্রোটিনে কনভার্ট হয়ে গেল। এবার এই যে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করলো, কে কনভার্ট করলো? একটা ইম্পর্টেন্ট এনজাইম, নামটা মনে রাখতে হবে। এটা নাম হচ্ছে থ্রম্বিন। এটার নাম কি? থ্রম্বিন। থ্রম্বিন নামক এনজাইম, খুব ইম্পর্টেন্ট এই এনজাইমটা থ্রম্বিন। এ কি করলো? সলিউবল ফাইব্রিনোজেনকে ইনসলিউবল ফাইব্রিনে কনভার্ট করে দিল। বোঝাতে পারলাম? এই থ্রম্বিনটা এনজাইম, এর একটা নাম আছে, এটাকে বলা হয় অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। কেমন করে লেখা হয়? ফ্যাক্টর 2 লিখে তারপরে একটা এ লেখা হয়, তার মানে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। বোঝাতে পারলাম? থ্রম্বিনকে বলা হয় অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2 আমরা কিভাবে লিখব? ফ্যাক্টর 2 লিখলাম, তার নিচে ছোট করে একটা এ লিখে দিলাম, মানে অ্যাক্টিভেটেড। এই এটা না থাকলে কি হতো? এটা অ্যাক্টিভেটেড ছিল না, এটা খালি ফ্যাক্টর 2। ফ্যাক্টর 2 অন্য জিনিস, আমরা পরে পড়ব। ফ্যাক্টর 2 এর নিচে আমি ছোট করে এ লিখে দিলাম, মানে এটা কি হয়ে গেল? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2টা কি? এটা হচ্ছে থ্রম্বিন। বোঝাতে পারলাম? তাহলে সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে আমরা কি দেখছি? প্লাজমা প্রোটিন এক ধরনের রয়েছে যেটা সলিউবল, তার নাম কি? ফাইব্রিনোজেন। এই ফাইব্রিনোজেন তো রক্তের মধ্যে গুলে রয়েছে, এ তো তাহলে ক্লট তৈরি করতে পারবে না। তাহলে ক্লট তৈরি করতে গেলে এমন জিনিস দিয়ে তৈরি করতে হবে যেটা ইনসলিউবল, তাই তো? তাহলে এই ফাইব্রিনোজেনটা কিসে কনভার্ট হলো? ফাইব্রিন নামক এক প্রকার ইনসলিউবল প্রোটিনে কনভার্ট হলো। বোঝাতে পারলাম? এই যে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করলো, কে কনভার্ট করলো? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2, যার নাম হচ্ছে থ্রম্বিন নামক এক ধরনের এনজাইম। এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে ফাইব্রিন তৈরি হলো, এই ফাইব্রিনটা কি তৈরি করবে? এর একটা মেশওয়ার্ক তৈরি করবে, মানে ওই যে জায়গাটা কেটে গেছে, জায়গাটা ছিঁড়ে গেছে ব্লাড ভেসেলের, তার উপর একটা মশারির মতো জিনিস তৈরি করে দেবে। এরকম টাইপের একটা মশারির মতো মেশওয়ার্ক তৈরি করে দেবে। বোঝাতে পারলাম? এবার এই যে মেশওয়ার্ক তৈরি হলো, এর ফাঁক দিয়েও তো রক্ত বেরিয়ে আসতে পারে, তাই না? তাহলে এই ফাঁকগুলোকে বন্ধ করতে হবে। তাহলে এই মেশওয়ার্কের উপরে কি হবে? ডেড এন্ড ড্যামেজ যে ফর্মড এলিমেন্টস গুলো রয়েছে সেগুলো এসে এর সঙ্গে অ্যাটাচ হয়ে যাবে। বোঝাতে পারলাম?
রক্তের মধ্যে ডেড এবং ড্যামেজ যে ফর্ম এলিমেন্টস যেগুলো রয়েছে সেগুলো এই ফাইব্রিনের মেশওয়ার্কের উপরে এসে অ্যাটাচ হয়ে যাবে। তাহলে অ্যাটাচ হয়ে গেলে কি হবে? এটা স্টেবল সিল হয়ে গেল কাঁটাটার উপরে। এটাকেই বলা হয় ফাইব্রিন ক্লট। এটাকে কি বলা হয়? ফাইব্রিন ক্লট। বুঝতে পারলাম? এই ফাইব্রিন ক্লটের আমি আরেকটা নাম বলেছিলাম। কি নাম বলেছিলাম? কোয়াগুলাম, তাই না? কোয়াগুলাম। ফাইব্রিন ক্লটের আরেকটা নাম আমি কি বলেছিলাম? কোয়াগুলাম। আচ্ছা, তাহলে সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে আমি কি দেখলাম? কি হয়? রক্তের মধ্যে কি থাকে? ফাইব্রিনোজেন থাকে, তাই তো? এই ফাইব্রিনোজেনটা কেমন? সলিউবল, গুলে থাকে, সলিউবল প্লাজমা প্রোটিন, তাই তো? তাহলে এ কখনো ক্লট বানাতে পারবে না। ক্লট হতে গেলে তাকে ইনসলিউবল হতে হবে। তাহলে এই ফাইব্রিনোজেনকে ইনসলিউবল ফাইব্রিনে কে কনভার্ট করছে? থ্রোম্বিন নামক এক ধরনের এনজাইম। আর থ্রোম্বিনের আরেকটা নাম কি? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। বোঝাতে পারলাম? না বুঝতে পারলে এখনো কিন্তু বলতে হবে। ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবার রেসপন্স পাচ্ছি না, মনে হচ্ছে শক্ত লাগছে। কোন জায়গাটা শক্ত লাগছে? এখনো তো ভেতরে ঢুকিয়ে নি। আমি একটা কথা বলছি, দেখুন এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে হচ্ছে, এগুলো ফিজিক্যালি সামনে না বসে এরকম করে হয় না। আমি তবুও চেষ্টা করছি, যদি মনে হয় অসুবিধা হচ্ছে আমাকে বলুন। রক্তের মধ্যে ফাইব্রিনোজেন নামক এক ধরনের সলিউবল গুলে থাকা প্লাজমা প্রোটিন থাকে, বুঝতে কোথায় অসুবিধে? কিন্তু যে জিনিসটা গুলে রয়েছে সে কি জমাট বাঁধাতে পারবে? জমাট বাঁধাতে ক্লট তখনই বানবে তখন যদি সেটা ইনসলিউবল হয়। তাহলে এই সলিউবল ফাইব্রিনোজেনকে ইনসলিউবল ফাইব্রিনে কনভার্ট হতে হবে। কে কনভার্ট করবে? থ্রোম্বিন নামক এক ধরনের এনজাইম। ঠিক আছে, থ্রোম্বিন নামক এক ধরনের এনজাইম যার আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2। বোঝাতে পারলাম? এই থ্রোম্বিন যদি না থাকতো তাহলে কি হতো? থ্রোম্বিনকে যদি কাজ না করতে দেওয়া হতো কি হতো? থ্রোম্বিনের যদি উপস্থিতি না থাকতো কি হতো? তাহলে কি ফাইব্রিনোজেন ফাইব্রিনে কনভার্ট হতে পারতো? পারতো না। আর ফাইব্রিন যদি কনভার্ট না হতো তাহলে কি মেশওয়ার্কটা তৈরি হতো? তৈরি হতো না। মেশওয়ার্ক মানে মশারির জালের মতো নেটওয়ার্ক তৈরি হতো না। আর মশারির জাল যদি তৈরি না হতো এই ফাইব্রিন দিয়ে, তাহলে ওর মধ্যে রক্তের মধ্যে থাকা ওই ফর্ম ডেড এবং ড্যামেজ ফর্ম এলিমেন্টস গুলো আটকাতো না। তাহলে একটা এরকম স্টেবল একটা ফাইব্রিনের ক্লট তৈরি হতো না। বোঝাতে পারলাম? তাহলে কি স্টেবল ফাইব্রিন ক্লটটা তৈরি হতো? হতো না। তার মানে থ্রোম্বিনটা দরকার ব্লাডকে, মানে ব্লাডের কোয়াগুলেশনের জন্য। এই ফাইব্রিন ক্লটটা বানানোর জন্য থ্রোম্বিনের উপস্থিতি থাকাটা জরুরি। বোঝাতে পারলাম? থ্রোম্বিনের কাজ করাটা জরুরি। বোঝাতে পারলাম? আচ্ছা, এবারে থ্রোম্বিন এলো কোথা থেকে? থ্রোম্বিন এলো কোথা থেকে? এই অবধি যদি পরিষ্কার হয় তাহলে এবার থ্রোম্বিন নিয়ে আলোচনা করব। এটা তো বুঝলাম যে থ্রোম্বিন ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করে দিল, যার জন্য এই ফাইব্রিনের আমরা কি দেখছি? একটা স্টেবল ফাইব্রিন ক্লট তৈরি হলো। কারণ এই ফাইব্রিন কি করেছে? মেশওয়ার্ক তৈরি করেছে, একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছে, যার মধ্যে রক্তের মধ্যে থাকা ডেড এবং ড্যামেজ ফর্ম এলিমেন্টস গুলো ওর মধ্যে এসে অ্যাটাচ হয়ে গেছে, তাই একটা স্টেবল ফাইব্রিন ক্লট তৈরি হলো। এই অবধি বুঝে গেলাম। কিন্তু এই থ্রোম্বিনটা এলো কোথা থেকে সেটা জানতে হবে, তাই তো? এই অবধি যদি ক্লিয়ার হয়ে যায় আমাকে বলুন, এটা বুঝবো। এবার আমি থ্রোম্বিন করতে গেলে সেটা আমি আলোচনা করব। বলুন বলুন। কারণ আমি একটা কথা বারবার বলে দিচ্ছি, আমরা যদি কোনো একটা স্টেপ বুঝতে না পারি আমি কিন্তু শেষে কিচ্ছু বুঝতে পারবো না। জিনিসটা খুব কমপ্লিকেটেড। হিমোস্ট্যাসিস মানে কি? একজন আমি একটু বাসুদেব বাবুকে বা সৈকত বাবুকে বলবো, কারোকে একজনকে জিজ্ঞেস করুন। আমি জিজ্ঞেস করছি প্রশ্নটা, তাকে বলতে পারুন হিমোস্ট্যাসিস মানে কি। ব্লিডিং, ন্যাচারাল প্রসেস টু প্রিভেন্ট ব্লিডিং। ভেরি গুড। হিমোস্ট্যাসিস কত রকমের হয়? দু ধরনের, প্রাইমারি হিমোস্ট্যাসিস, সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। প্রাইমারি হিমোস্ট্যাসিসে কি হয়? একটা টেম্পোরারি ঠেক না পড়ে, তাই না? একটা টেম্পোরারি সিলিং হয়। কিসের সিলিং হয়? প্লেটলেট প্লাকের হয়, তাই তো? প্লেটলেট প্লাকের। তাহলে প্রাইমারি হিমোস্ট্যাসিস আমরা কি দেখেছি? কি হয়? যখন কোনো ব্লাড ভেসেল ছিঁড়ে যায়, সেটা তো বুঝলাম।
প্রাইমারি হেমোস্ট্যাসিসে কি হয়, ব্লাড ভেসেলটা ছিঁড়ে গেছে, তখন কি হবে, যে জায়গাটা ছিঁড়ে গেছে সেখানে কি হবে, ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন হলে কি হবে, ওখানে ব্লাড ফ্লো কমে যাবে। আর ব্লাড যদি ওখানে ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে কম রক্ত বেরোবে। ওখানে যদি ব্লাড ফ্লো বেশি হতো, বেশি বেশি রক্ত বেরিয়ে যেত, বেশি ব্লাড লস হতো। তাহলে ওখানে যদি কম রক্ত যায়, শুনতে পেলাম না, তাহলে ওখানে যদি কম রক্ত যায় তাহলে ব্লাড লসটাও কম হবে। এক নম্বর, হ্যাঁ, ভেরি গুড। আর দ্বিতীয় কি হবে, ওখানে প্লেটলেট গুলো একজন আরেকজনের সাথে জুড়ে যাবে, জুড়ে একটা ক্লাম্প তৈরি করে ওই যে জায়গাটা ছেড়ে গেছে সেখানে কি করবে, একটা তাপ্পি মেরে দেবে, যেটাকে বলে টেম্পোরারি প্লেটলেট প্লাম। সেটা আমরা বুঝে গেছি। এবার সেকেন্ডারি হেমোস্ট্যাসিসে কি হয় দেখলাম, কি হয়, রক্তের মধ্যে কি থাকে, ফাইব্রিনোজেন নামক এক ধরনের সলিউবল প্লাজমা প্রোটিন, তাই তো। এই কিসে কনভার্ট হয়ে যাবে, ইনসলিউবল প্রোটিনে, যার নাম কি, ফাইব্রিন। এই কনভার্সনটা কে করাবে, ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে কে করাবে, থ্রোম্বিন নামক এক ধরনের এনজাইম। এবার এই থ্রোম্বিন যদি না থাকতো বা থ্রোম্বিনকে যদি কাজ করতে দেওয়া না হতো তাহলে কি কনভার্সনটা হতো? এই কথাটা মনে রাখুন, তার কারণ আছে, কেন বারবার বলছি। যদি থ্রোম্বিন না থাকতো বা থ্রোম্বিনকে কাজ করতে দেওয়া না হতো তাহলে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনের কনভার্সনটা হতো না। আর কনভার্সনটা না হলে এই ফাইব্রিন যে এই স্টেবল ফাইব্রিন ক্লটটা তৈরি করেছে সেটা হতো হতো না। এই অবধি পরিষ্কার, এই প্রসেসটা পরিষ্কার। এবার আমরা শিখবো যে থ্রোম্বিনটা এলো কোত্থেকে। এটা তো বুঝলাম যে থ্রোম্বিন ফাইব্রিনোজেন নামক সলিউবল প্লাজমা প্রোটিনকে ফাইব্রিন নামক ইনসলিউবল প্রোটিনে কনভার্ট করেছে, কিন্তু থ্রোম্বিনটা এলো কোথা থেকে? আমার শব্দটা দেরিতে বুঝাচ্ছে, বুঝতে পারছি। এটা তাহলে বুঝছি। এবার আমরা যেটা আলোচনা করবো, থ্রোম্বিন এলো কোথা থেকে। লিভার প্রোথ্রম্বিন বলে এক ধরনের ইনঅ্যাক্টিভ প্রোটিন তৈরি করে। লিভার কি তৈরি করে? প্রোথ্রম্বিন। কি তৈরি করে? প্রোথ্রম্বিন। বড় বড় করে লিখছি যাতে দেখা যায়, প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিনটা কি? এক ধরনের প্রোটিন, ইনঅ্যাক্টিভ প্রোটিন। এটাকে বলা হয় জাইমোজেন। কারণ কেন? এটা জাইমোজেন মানে সেটা ইনঅ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ এনজাইমে কনভার্ট হবে, এখনো হয়নি। ঠিক আছে? এই প্রোথ্রম্বিন কে তৈরি করে? লিভার তৈরি করে। এই প্রোথ্রম্বিনটার আরেকটা নাম হচ্ছে ফ্যাক্টর 2। এটার নাম কি? ফ্যাক্টর 2। বোঝাতে পারলাম? এটা কিন্তু অ্যাক্টিভেটেড না, ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভেটেড হলে এখানে আমি একটা এ লিখে দিতাম ছোট করে, তাই তো? তার মানে আমি বুঝতে পারছি যে প্রোথ্রম্বিন হচ্ছে ইনঅ্যাক্টিভ। কে তৈরি করে? লিভার তৈরি করে। ঠিক আছে? এবার এই লিভার যে প্রোথ্রম্বিন তৈরি করলো, এই প্রোথ্রম্বিন কোথায় চলে আসবে? রক্তের প্লাজমার মধ্যে চলে আসবে এবং রক্তের সঙ্গে সেটা ঘুরতে লাগবে। বোঝাতে পারলাম? লিভার কি তৈরি করলো? প্রোথ্রম্বিন তৈরি করলো। এই প্রোথ্রম্বিনটা এক ধরনের ইনঅ্যাক্টিভ প্রোটিন। এটা লিভার তৈরি করে কোথায় পাঠিয়ে দিল? রক্তে পাঠিয়ে দিল, রক্তের প্লাজমার মধ্যে পাঠিয়ে দিল, এবং রক্ত তো শরীরে ঘুরছে, তার সঙ্গে প্রোথ্রম্বিনও ঘুরছে। বোঝাতে পারলাম? এবার এই প্রোথ্রম্বিনটা অ্যাক্টিভ হবে। অ্যাক্টিভ কিসে হবে? থ্রোম্বিন নামক একটা এনজাইমে অ্যাক্টিভ হবে। থ্রোম্বিন কিসে কনভার্ট হলো? থ্রোম্বিন। এই যে আমরা বলছিলাম না থ্রোম্বিন কোথা থেকে এসেছে? থ্রোম্বিন এখান থেকে এসেছে। বুঝাতে পারলাম? লিভার কি তৈরি করেছে? প্রোথ্রম্বিন। এই প্রোথ্রম্বিন লিভার তৈরি করে কোথায় পাঠিয়ে দিয়েছে? রক্তের মধ্যে পাঠিয়ে দিয়েছে, ব্লাড প্লাজমায় পাঠিয়ে দিয়েছে, রক্তের সাথে ঘুরছে। এবার রক্তের সাথে ঘুরতে ঘুরতে এই প্রোথ্রম্বিন কিসে কনভার্ট হয়ে যাবে? থ্রোম্বিনে কনভার্ট হবে। বোঝাতে পারলাম? এই থ্রোম্বিনটা কি? অ্যাক্টিভ এনজাইম। এটা যেমন ইনঅ্যাক্টিভ ছিল, এটা অ্যাক্টিভ, তাই তো? তাহলে আমি যদি প্রোথ্রম্বিনকে, হ্যাঁ স্যার এটি তো স্যার বলছি এটা তৈরি করে রক্তের প্লাজমার মধ্যে চলে আসে, তারপরে সরাসরি ঘুরতে থাকে, তারপরে এই প্রোথ্রম্বিন থ্রোম্বিনে কনভার্ট হবে। কিভাবে হবে পড়ে আসছে। আপাতত কি হবে? প্রোথ্রম্বিন থ্রোম্বিনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে? এই থ্রোম্বিনটা
থ্রম্বিনটাই তো ওই ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করছিল, তাই না? তখন বললাম থ্রম্বিনটা আসলো কোথা থেকে? থ্রম্বিনটা এইভাবে আসলো, বোঝাতে পারলাম? এবার থ্রম্বিন যদি কনভার্ট করতে পারে ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে, তার মানে কি এটা অ্যাক্টিভ এনজাইম, তাই তো? তাহলে প্রোথ্রম্বিনকে আমি যদি ফ্যাক্টর 2 বলি, তাহলে আমি থ্রম্বিনকে কি বলবো? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2, বোঝাতে পারলাম? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর ফ্যাক্টর 2 লিখে নিচে একটা ছোট করে এ লিখে দেবো, তার মানে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2, বোঝাতে পারছি? হ্যাঁ স্যার। তখন আমি বলেছিলাম যে থ্রম্বিনের আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2, এবার বোঝা গেল? প্রোথ্রম্বিন হচ্ছে ফ্যাক্টর 2, সেটা ইনঅ্যাক্টিভ, তাই আমি এখানে এ লিখি। এটা অ্যাক্টিভ হয়ে গেল কিসে? থ্রম্বিন নামক একটা অ্যাক্টিভ এনজাইমে, ঠিক আছে? তাই এটাকে আমি কি বলছি? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2, বোঝাতে পারলাম? এবার এই কনভার্সনটা করালো কে? এই কনভার্সনটা একটা কমপ্লেক্স করালো, যে কমপ্লেক্সটার নাম হচ্ছে প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স। প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স কি নাম? প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স। এই প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সটা আছে বলেই কিন্তু প্রোথ্রম্বিন থ্রম্বিনে কনভার্ট হলো, বোঝাতে পারলাম? আচ্ছা, এবার নাম থেকে বুঝতে পারছি প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? একটা কিছু জটিল জিনিস, অনেক কিছু জিনিসের মিলনে একটা জিনিস তৈরি হয়েছে, তাই তো? এবার এই প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সের মধ্যে কি রয়েছে? অনেক কিছু রয়েছে, তার মধ্যে দুটো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, কি রয়েছে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, এই যে ফ্যাক্টর 10 লিখে এই লিখে দিলাম, মানে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10। আর কি রয়েছে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5। আর কি রয়েছে? অ্যাক্টিভেটেড না, ইনঅ্যাক্টিভেটেড না, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5, বোঝাতে পারলাম? এই প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সের মধ্যে কি কি রয়েছে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 রয়েছে, আর তার সঙ্গে কি রয়েছে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 রয়েছে। ক্লিয়ার? এর মধ্যে সবথেকে বড় কাজ হচ্ছে এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, এই কিন্তু অ্যাকচুয়ালি প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করে, বোঝাতে পারলাম? আর এই প্রসেসটাকে কিছুটা হেল্প করে হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5, কিন্তু প্রধান ক্যাটালিস্ট কোনটা? প্রধান ক্যাটালিস্ট হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, বোঝাতে পারলাম? না, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 হেল্প করছে প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করার প্রসেসটাকে আরেকটু তাড়াতাড়ি করাচ্ছে, কিন্তু প্রধান ক্যাটালিস্ট যদি বলি, প্রধান ক্যাটালিস্ট কে করাচ্ছে? সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, বোঝাতে পারলাম? এবার এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5 আর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কিসের মধ্যে রয়েছে? প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সে রয়েছে। এই প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সটা কি করছে? প্রোথ্রম্বিনকে থ্রম্বিন নামক অ্যাক্টিভ এনজাইমে কনভার্ট করে দিচ্ছে। এবার প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সের মধ্যে এমন কি রয়েছে? প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সের মধ্যে এমন কি রয়েছে যেটা নাকি প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করতে পারে? সবথেকে ইম্পর্টেন্ট ক্যাটালিস্ট কোনটা? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার আমাকে একটা জিনিস বলতে হবে, এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 যদি না থাকতো, বা এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 কে আমি যদি কাজ না করতে দিতাম, তাহলে কি প্রোথ্রম্বিন থ্রম্বিনে কনভার্ট হতে পারতো ঠিকভাবে? হতে পারতো না। আর থ্রম্বিন যদি ঠিকভাবে তৈরি না হয়, তাহলে কি ফাইব্রিনোজেন ফাইব্রিনে কনভার্ট হতো? হতো না, কারণ ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কে কনভার্ট করছে? এই থ্রম্বিন করছে, বলেছিলাম না? তাহলে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটাকে কাজ করতে দিতেই হবে। এটাকে যদি কাজ না করতে দেওয়া হয়, তাহলে কি হবে? প্রোথ্রম্বিন থ্রম্বিনে কনভার্ট হবে না, আর থ্রম্বিনে যদি কনভার্ট না হয়, তাহলে ফাইব্রিনোজেন ফাইব্রিনে কনভার্ট হবে না, কারণ ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কে কনভার্ট করছে? থ্রম্বিন করছে। তাহলে এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, তাই তো? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 ইম্পর্টেন্ট, বোঝাতে পারছি? আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থ্রম্বিন। এই থ্রম্বিনকে যদি কাজ না করতে দেওয়া হতো, বা থ্রম্বিন যদি তৈরি না হতো, তাহলে কি হতো? তাহলে কি কোয়াগুলেশনটা হতো? ফাইব্রিনোজেন কি ফাইব্রিনে কনভার্ট হতো? হতো না। তার মানে থ্রম্বিন, এই থ্রম্বিন আর অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10
ফ্যাক্টর 10 এই দুটো হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস। কেন বলছি তার কারণ আছে। তার কারণ হচ্ছে আমরা যখন পরবর্তীকালে পড়বো যে ক্লট হতে বাধা দেওয়ার জন্য কি ওষুধ ব্যবহার করা হয়, তারা কিভাবে কাজ করে, তখন আমরা পড়বো যে সেই ওষুধটা প্রভাবের কারণে কি হয়, এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর এই থ্রম্বিন এদের প্রোডাকশনটা ইনহিবিটেড হয়ে যাবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম না? আমরা পরবর্তীকালে এই দুটো কেন মনে রাখতে বলছি, এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিন কেন ইম্পর্টেন্ট, কারণ এই দুটো জিনিস আমি কি দেখছি, এই দুটো ফ্যাক্টর খুব দরকার ক্লট বানানোর জন্য, তাই তো? এবার আমার কোনো কারণে যদি এরকম প্রয়োজন পড়ে যে আমি ক্লট বানতে দেবো না, কেন বানতে দেবো না পরে আসবো, যদি কখনো প্রয়োজন পড়ে যে আমি ক্লটকে বানতে দেবো না বা যে ক্লটটা তৈরি হয়ে গেছে সেটাকে আর বড় হতে দেবো না, তাহলে আমি কি করতে হবে, এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিনকে আটকাতে হবে, তাকে ইনহিবিট করতে হবে, তাই তো? তাহলে কোয়াগুলেশন প্রসেসটা হবে না, সেভাবে আটকে যাবে। বোঝাতে পারছি? সেই জন্য এই দুটো নাম আমি মনে রাখতে বললাম। ক্লিয়ার? আচ্ছা, এই যে প্রথমদিন যে থ্রম্বিনে কনভার্ট হলো, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় প্রোটিওলাইটিক অ্যাক্টিভেশন। এই প্রসেসটাকে কি বলা হয়? প্রোটিওলাইটিক অ্যাক্টিভেশন। কি না? আচ্ছা, আমার শব্দ পরে পৌঁছাচ্ছে, তার উত্তরে না আসলো। তাহলে এই প্রোটিওলাইটিক অ্যাক্টিভেশন প্রসেসে আমরা কি দেখলাম, যে প্রোথ্রম্বিন নামক ইনঅ্যাক্টিভ যে প্রোটিনটা রয়েছে সেটা কিসে কনভার্ট হয়ে গেল, থ্রম্বিন নামক অ্যাক্টিভ এনজাইমে কনভার্ট হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? আর এই থ্রম্বিন কি করেছিল আমরা দেখলাম, ফাইব্রিনোজেনকে ফাইব্রিনে কনভার্ট করেছিল। ওই ফাইব্রিনটাই কিন্তু অ্যাকচুয়ালি একটা মেশওয়ার্ক তৈরি করেছিল, যার মধ্যে রক্তের মধ্যে থাকা ডেড এবং ড্যামেজ ফর্ম এলিমেন্টস গুলোর সঙ্গে আটকে গেল, যার জন্য একটা স্টেবল ফাইব্রিনের ক্লট তৈরি হলো, যেটাকে আমরা কোয়াগুলাম বলেছিলাম। ক্লিয়ার এই অবধি? আচ্ছা, এবার তাহলে আমরা মোটামুটি ব্লাড কোয়াগুলেশন কি বুঝে গেলাম। সেকেন্ডারি হেমোস্ট্যাসিস আমাদের কাছে পরিষ্কার? হ্যাঁ, না, না স্যার বুঝিনি। সেকেন্ডারি হেমোস্ট্যাসিস কি আমাদের কাছে পরিষ্কার? আচ্ছা, মানে ব্লাড ভেসেল ছিঁড়ে যাওয়ার পরে হ্যাঁ, তারপরে সেখানে কি হলো, প্রাইমারি হেমোস্ট্যাসিসের প্রথমে ভ্যাসোকনস্ট্রিকশন। ভ্যাসোকনস্ট্রিকশন কেন হচ্ছে, ভগবান কেন মানে ভ্যাসোকনস্ট্রিকশন করিয়ে দিলেন? যাতে ব্লাড ফ্লোটা কমে যায়। ওখানে যদি প্রচুর ব্লাড ফ্লো হতো তাহলে কি হতো, ছিঁড়ে যাওয়ার জায়গায় প্রচুর ব্লাড লস হতো, তাহলে ওখানে ব্লাড ফ্লো কমিয়ে দিলে ব্লাড লসটা কম হবে, তাই না? আচ্ছা, তারপরে কি করলেন? টেম্পোরারি প্লেটলেট না, প্লেটলেট গুলো এসে ওখানে একটা টেম্পোরারি প্লাক তৈরি করলো। প্লেটলেট গুলো আসলো একজন একটা আরেকটার সাথে লেগে গিয়ে একটা কি তৈরি করলো, একটা ক্লাম্প তৈরি করে ওই যে জায়গাটা ছিঁড়ে গেছে সেখানে একটা তাপ্পি দিয়ে দিল, এটা বলে টেম্পোরারি প্লেটলেট প্লাক, তাই তো? এই অবধি প্রাইমারি হেমোস্ট্যাসিস শেষ। এবার সেকেন্ডারি হেমোস্ট্যাসিসে আমরা কি দেখলাম, কি হয়? রক্তের মধ্যে কি থাকে? ভেরি গুড, ফাইব্রিনোজেন থাকে। ফাইব্রিনোজেন, এই ফাইব্রিনোজেনটা কেমন হয়? সলিউবল, সলিউবল প্লাজমা প্রোটিন। তাহলে এত তাপ্পি দিতে পারবে না, এত তাপ্পি দিতে পারবে না যতক্ষণ সলিউবল থাকবে, তাহলে কি ইনসলিউবলে কনভার্ট হতে হবে। ইনসলিউবল কিসে কনভার্ট হয়? আর নয়েজ আসছে।
ফাইব্রিনোজেন যেটা সলিউবল প্লাজমা প্রোটিন ও একটা ইনসলিউবল প্রোটিনে কনভার্ট হবে তো, তার নাম কি? ফাইব্রিন। তা সেটা বলতে হবে তো ফাইব্রিনে। এই কনভার্সনটা কে করায়? এই যে থ্রম্বিন। ভেরি গুড, থ্রম্বিন করায়। তার মানে এই থ্রম্বিনকে যদি কাজ না করতে দেওয়া হয়, এই থ্রম্বিনকে যদি ইনহিবিট করে দেওয়া হয়, তাহলে কি হবে? ফাইব্রিনোজেন, এই সলিউবল ফাইব্রিনোজেন কি ইনসলিউবল ফাইব্রিনে কনভার্ট হবে? হবে না। এই ফাইব্রিনটা অ্যাকচুয়ালি কি তৈরি করে? মেশওয়ার্ক তৈরি করে, তাই না? যার মধ্যে কি ডেড এবং ড্যামেজ ফর্ম এলিমেন্টস গুলো আটকে যায়। তাই তো একটা স্টেবল ফাইব্রিন ক্লট তৈরি হয়, যেটাকে কোয়াগুলাম বললাম। এবার এই থ্রম্বিনটা এলো কোথা থেকে? কোথা থেকে এলো? রক্তে। লিভার কি তৈরি করে? লিভার কি তৈরি করে? হ্যাঁ, লিভারে কি তৈরি হয়? লিভারে কি তৈরি হয়? প্রোথ্রম্বিন তৈরি হয়, তাই তো? এটা ইনঅ্যাক্টিভ। এবার লিভারে প্রোথ্রম্বিন তৈরি করে কোথায় পাঠিয়ে দেয়? রক্তের মধ্যে পাঠিয়ে দেয়, ব্লাড প্লাজমায় পাঠিয়ে দেয়, সেটা রক্তের সঙ্গে ঘোরে শরীরে। ঠিক আছে? ঠিক আছে। এবার এই প্রোথ্রম্বিনটা অ্যাক্টিভ এনজাইমে কনভার্ট হবে। সেই অ্যাক্টিভ এনজাইমটার নাম কি? এই থ্রম্বিনে কনভার্ট হবে। বুঝাতে পারলাম? এই থ্রম্বিনে কনভার্ট হবে। কি প্রসেসে হবে? যে প্রসেস হবে সেই প্রসেসটার নাম হচ্ছে প্রোটিওলাইটিক অ্যাক্টিভেশন, তাই তো? প্রোথ্রম্বিন থ্রম্বিনে প্রোটিওলাইটিক অ্যাক্টিভেশনে কনভার্ট হবে। এই কনভার্সনটা করাবে কে? এক প্রকার কমপ্লেক্স করাবে। কমপ্লেক্সটার নাম কি? প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স। প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্স। এবার এই প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সের মধ্যে এমন কি জিনিস আছে যেটা কি প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট করতে পারে? সবথেকে ইম্পর্টেন্ট কি রয়েছে? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, তাই তো? এই প্রোথ্রম্বিনেজ কমপ্লেক্সের মধ্যে কি রয়েছে? ফ্যাক্টর 10 না, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, তাই তো? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, তার সঙ্গে কি পাবো আমরা? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5। কিন্তু অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 5টা অত বেশি ইম্পর্টেন্ট না। মেইন ক্যাটালিস্ট কোনটা? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, তাই তো? তার মানে আমি যদি এই দুটোকে কোনোভাবে ইনহিবিট করে দিতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর একটা হচ্ছে এই থ্রম্বিনকে, তাহলে কি এই ব্লাড কোয়াগুলেশনটা হবে? তাহলে কি ক্লট ফর্মেশনটা হবে? ফাইব্রিন ক্লট তৈরি হবে? হবে না। তাহলে আমি এগুলোকে ইনহিবিট করছি না, কারণ কেটে গেলে সেখানে একটা ক্লট হওয়া দরকার, ক্লটটা হচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? এবার ধরুন ভেনে ইনজুরি হলো। ভেনে ইনজুরি হলে কি হবে? সেখানে ক্লট তৈরি হতে পারে, তাই তো? না, হতে পারে না। ভেনে ইনজুরি হলে ক্লট তৈরি হতে পারে না। সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস আমরা পড়েছি কখনো আগে? এটা হচ্ছে আমি এবার একটা মেডিকেল টার্মিনোলজি ইউজ করছি, সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস। সুপারফিশিয়াল থ্রম্বো বড় বড় করে লিখলাম, সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস। এই সুপারফিশিয়াল কথার মানে কি? সুপারফিশিয়াল কথার মানে হচ্ছে স্কিনের সারফেসের কাছাকাছি, নিয়ার দ্য সারফেস অফ দ্য স্কিন। বোঝাতে পারলাম? খুব বেশি ডিপে না, নিয়ার দ্য সারফেস অফ দ্য স্কিন। থ্রম্বো কথাটা কোথা থেকে এসেছে? থ্রম্বাস থেকে। থ্রম্বো কথাটা কোথা থেকে এসেছে? থ্রম্বাস। থ্রম্বাস কথাটার মানে হচ্ছে ব্লাড ক্লট। থ্রম্বাস কথাটার মানে হচ্ছে ব্লাড ক্লট। বোঝাতে পারলাম? তার মানে থ্রম্বো কথাটা কি? থ্রম্বো কথাটার মানে হচ্ছে ব্লাড ক্লট। আর ফ্লেবাইটিস কথার মানে হচ্ছে ইনফ্লেমেশন অফ ভেন। ফ্লেবাইটিস কথার মানে কি? ভেনের ইনফ্লেমেশন।
ভেনের প্রদাহ, ইনফ্লেমেশন অফ ভেন। বোঝাতে পারলাম? সুপারফিশিয়াল মানে কি? নিয়ার দ্য সারফেস অফ দ্য স্কিন, স্কিনের খুব কাছাকাছি, নিয়ার দ্য সারফেস অফ দ্য স্কিন, মানে খুব ডিপে কিছু না, খুব ডিপে কিছু না, মানে স্কিনের কাছ দিয়ে একদম সারফেসের কাছ দিয়ে যে ভেনগুলো গেছে সেই ভেনে ইনফ্লামেশন হয়েছে আর সেখানে কি তৈরি হয়ে গেছে? ব্লাড ক্লট তৈরি হয়ে গেছে। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই ক্লটটা যদি থেকে যায় তাহলে মুশকিল, তাই তো? তাহলে কি হবে? যদি থ্রম্বাস কম হয়ে যায় তাহলে কি হবে? ওই ব্লাড ভেসেল দিয়ে ঠিক করে রক্ত ফ্লো করতে পারবে? একটা ব্লাড ভেসেলের মধ্যে ক্লট তৈরি হয়ে গেছে, তাহলে কি সেখানে ব্লাড ঠিক করে ফ্লো করতে পারবে? কি পারবে না? না বলুন। একটা জলের পাইপের মধ্যে ভেতরে মাটির ডেলা ঢুকে গেছে, জল কি ফ্লো করতে পারবে? না স্যার। পারবে না। সেরকম ব্লাড ভেসেলের ভেতরে যদি ওরকম একটা ক্লট তৈরি হয়ে যায় তাহলে ব্লাডও ফ্লো করতে পারবে না, পুয়ার ব্লাড ফ্লো হবে। আর কি হতে পারে? হাইপার কোয়াগুলেবিলিটি। হাইপার কোয়াগুলেবিলিটি তার মানে কি? ইনক্রিজ টেন্ডেন্সি টু ক্লট ফর্মেশন, মানে ক্লট তৈরি হতে হয়েছে, আরো বেশি বেশি ক্লট তৈরি হবে, এক্সিস্টিং ক্লটটা বড় হতে লাগবে। বোঝাতে পারছি? এবার সেই ক্লট যদি স্প্রেড করে ডিপার ভেনে চলে যায় তাহলে কি হবে? যদি ডিপার ভেনে চলে যায়, পায়ে চলে গেল, তাহলে কি হবে? ডিপ ভেন থ্রম্বোসিস। ডিপ ভেন থ্রম্বোসিস, ডিভিটি আমরা শুনেছি। ক্লটটা তো রক্তের সঙ্গে ঘোরা উচিত না, তাই না? এবার ক্লটটা যদি বড় হয়ে যায়, মুশকিল, কেলেঙ্কারি। তাহলে ক্লটকে বড় হতে দেওয়া যাবে না, ফার্দার ক্লট আর তৈরি হতে দেওয়া যাবে না। সেটা যদি ডিপ ভেনের মধ্যে চলে যায় তাহলে কি তৈরি হবে? ডিপ ভেন থ্রম্বোসিস, পায়ে ডিভিটি হবে। এবার এই যে ডিপ ভেন থ্রম্বোসিস, ওখান থেকে যদি একটা ক্লট ভেঙে যায় এবং সেটা রক্তের সাথে ঘুরতে ঘুরতে সেটা যদি পালমোনারি আর্টারিকে ব্লক করে দেয় তাহলে কি হবে? পালমোনারি আর্টারিকে ব্লক করে দিলে কি হবে? পালমোনারি আর্টারি কি করে আমরা জানি, আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাডকে লাংসে নিয়ে যায়, সেখানে গিয়ে লাংসে গিয়ে সেই ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাডে কনভার্ট হয়, তারপরে সেটা আবার হার্টে ফিরে আসে। আমরা জানি তো পালমোনারি আর্টারি কি করে? হার্টের ভেতর থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডকে বার করে, তাই না? নিয়ে সেটাকে লাংসের দিকে নিয়ে যায়। ডিঅক্সিজেনেটেড ব্লাড মানে যার মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাডকে লাংসে নিয়ে যায়, লাংসে গিয়ে কার্বন ডাই অক্সাইডকে ত্যাগ করে অ্যালভিওলাইগুলোর মধ্যে, অ্যালভিওলাই থেকে অক্সিজেনকে নিয়ে নেয়, নিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ব্লাড হয়ে সেটা আবার হার্টে ফিরে আসে। তারপরে সেই অক্সিজেনেটেড ব্লাড আমাদের সারা শরীরে চলে যায়। কিন্তু সেই পালমোনারি আর্টারির মধ্যে যদি ব্লকেজ হয়ে যায়, যদি ব্লক হয়ে যায় এই ক্লটের জন্য, তাহলে একটা কেলেঙ্কারি কন্ডিশন হয়ে যাবে, একটা সিরিয়াস কন্ডিশন হয়ে যাবে। এটাকে বলা হয় পালমোনারি এম্বলিজম। এটাকে কি বলা হয়? পালমোনারি এম্বলিজম। বোঝাতে পারলাম? তার মানে পালমোনারি এম্বলিজমে আমরা কি দেখতে পাই? পালমোনারি আর্টারির মধ্যে ব্লক হয়ে গেছে। কেন ব্লক হয়ে গেছে? ওখানে কোনো ব্লাড ক্লট এসে পালমোনারি আর্টারিকে ব্লক করে দিয়েছে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? কোনটা বলবো বলুন? পুরোটা? পুরোটা? আচ্ছা আচ্ছা, ব্লাড ক্লট তৈরি হয়ে গেছে ভেনের মধ্যে, আমরা বুঝলাম, তাই তো? ভেনে কোনো ইনজুরি হয়েছে, ব্লাড ক্লট তৈরি হয়ে গেছে, এটা বুঝলাম। এবার এই ক্লটটা যদি রক্তের সঙ্গে ঘুরতে ঘুরতে সেটা যদি ডিপার ভেনে চলে যায় তাহলে কি হবে? সেখানে ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে, তাই তো? সেটা হওয়া উচিত না। এবার ওই যে ডিপ ভেন থ্রম্বোসিস হয়ে গেছে, ওখান থেকে যদি কোনো ক্লট ভেঙে যায়, ভেঙে রক্তের সাথে ঘুরতে ঘুরতে পালমোনারি আর্টারিকে যদি সে এসে ব্লক করে দেয় তাহলে কি হবে? ডেঞ্জারাস একটা কন্ডিশন হবে, একটা সিরিয়াস কন্ডিশন হবে। সেই কন্ডিশনটাকে বলা হয় পালমোনারি এম্বলিজম। বুঝাতে পারলাম? তাহলে কোথায় একটা ক্লট তৈরি হলো, সেই ক্লট থেকে কত মারাত্মক মারাত্মক জিনিস হয়ে যেতে পারে। তাহলে যে ক্লটটা তৈরি হয়েছে তার আর বড় হওয়াটা উচিত না, ফার্দার ক্লট তৈরি হওয়া উচিত না। বোঝাতে পারলাম? তার মানে কি, যদি আমরা দেখি যে ভেনের মধ্যে কোনো থ্রম্বাস ফর্ম হয়ে গেছে, অর্থাৎ ব্লাড ক্লট ফর্ম হয়ে গেছে, সেটাকে ওভাবে ছেড়ে দেওয়া যায় না। বোঝাতে পারলাম?
আমাদেরকে এমন ব্যবস্থা করতে হবে যাতে আরো ফার্দার ক্লট না তৈরি হয়, ওই ক্লটটা যেন আরো বড় না হয়ে যায়, সেই দিকটা আমাদের দেখতে হবে। ক্লিয়ার? কেটে গেলে ক্লট প্রয়োজন, কেটে গেলে সেখানে ক্লটটা হওয়াটা প্রয়োজন সেই রক্তটা বন্ধ হওয়ার জন্য, কিন্তু ভেনের মধ্যে ক্লট ঘুরে বেড়াবে এটা হতে দেওয়া যায় না। ক্লিয়ার? তাহলে ভেনের মধ্যে যখন ক্লট ঘুরে বেড়াচ্ছে সেই ক্লটটা যাতে না আর বড় হয়, সেই ক্লটটা যাতে আর বড় না হয় বা ফার্দার ক্লট যাতে তৈরি না হয়, সেই জন্য শরীর নিজে থেকে একটা প্রসেস বানায়। ঠিক আছে? একটা অ্যান্টিকোয়াগুলেন্টের মানে আমরা এখানে প্রভাব দেখতে পাবো, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তাহলে সেটা এবার আসছি, এটা বুঝি যদি পরিষ্কার হয়ে গিয়ে থাকে। সুন্দর কথা বুঝছি। কোনটা? পালমোনারি এম্বলিজম, পালমোনারি এম্বলিজম, পিই, পালমোনারি এম্বলিজম লিখে দেবো। পালমোনারি এম্বলিজম, এম্বলিজম শর্টে কি বলি? পিই, পালমোনারি এম্বলিজম। দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। এখানে কি হচ্ছে? পালমোনারি আর্টারিটা ব্লক হয়ে যাচ্ছে, ডিফারেন্ট থ্রম্বোসিস থেকে ক্লট ভেঙে গেছে, ভেঙে রক্তের সাথে ঘুরতে ঘুরতে ও কোথায় চলে এসেছে? পালমোনারি আর্টারির মধ্যে চলে এসেছে, এসে পালমোনারি আর্টারিকে ব্লক করে দিয়েছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ফার্দার ক্লট যাতে তৈরি না হয় বা যে ক্লটটা তৈরি হয়ে গেছে সেটা যেন আর বড় না হয়, এর জন্য শরীর কি করে নিজে থেকে? ন্যাচারাল প্রসেস কি আছে? ন্যাচারাল প্রসেস হচ্ছে শরীর এক ধরনের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট তৈরি করে, যেটাকে বলা হয় অ্যান্টিথ্রম্বিন 3। অ্যান্টিথ্রম্বিন 3, অ্যান্টিথ্রম্বিন 3, অ্যান্টিথ্রম্বিন 3, এটাকে শর্টে কি বলা হয়? AT3, AT3, AT3 অর্থাৎ অ্যান্টিথ্রম্বিন 3। এই অবধি বোঝা গেল? এটা কি? এটা হচ্ছে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট, ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। তার মানে এর কাজ কি? এর কাজ হচ্ছে কোয়াগুলেশনের অ্যান্টি কাজ করবে, তার মানে কোয়াগুলেশন হতে দেবে না, ব্লাড ক্লট তৈরি হতে দেবে না। কে দেবে না? অ্যান্টিথ্রম্বিন 3। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবারে অ্যান্টিথ্রম্বিন 3 কিভাবে ব্লাড ক্লটকে তৈরি হতে বাধা দেয়? এই অ্যান্টিথ্রম্বিন 3 দুটো ইম্পর্টেন্ট জিনিসকে ইনহিবিট করে দেয়। কি কি? একটা হচ্ছে অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10, একটু আগে আমরা পড়েছিলাম না? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 পড়েছিলাম তো? আর একটা কি পড়েছিলাম? থ্রম্বিন পড়েছিলাম। বলেছিলাম না এই দুটো নাম মনে রাখতে হবে, অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর একটা হচ্ছে থ্রম্বিন। থ্রম্বিনকে কি বলা হয়? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2, তাই তো? থ্রম্বিনের আরেকটা নাম কি? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 2, তাই তো? তাহলে এই অ্যান্টিথ্রম্বিন 3 নামক যে ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট আছে, ও কি করে? এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিন এই দুটোকে ইনহিবিট করে দেয়। বোঝাতে পারলাম? আর এই দুটো ইনহিবিটেড হয়ে যাওয়া মানে কি? ব্লাড ক্লট তৈরি হবে না, ওই ফাইব্রিন ক্লট তৈরি হবে না। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? তাহলে এই যে ব্লাড ক্লট যেটা তৈরি হয়েছে, যে ফাইব্রিন ক্লট যেটা তৈরি হয়েছে, সেটা কি তৈরি হবে? কারণ এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিন এটা তো ইম্পর্টেন্ট একটা পার্ট নিচ্ছিল না ওই ফাইব্রিন ক্লটটা তৈরি করার জন্য, স্টেবল ফাইব্রিন ক্লট। তা এদেরকে যদি ইনহিবিট করে দেওয়া হয় তাহলে কি ফাইব্রিন ক্লট তৈরি হবে? হবে না। এবার যখন শরীর এই অ্যান্টিথ্রম্বিন 3 এর মাধ্যমে এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিনকে পুরোটা ইনহিবিট করতে পারছে না, অনেকটা পরিমাণ ক্লট জমে যাচ্ছে, তখন আমাদের বাইরে থেকে ওষুধের প্রয়োগ করতে হবে। কি ধরনের জেল লাগাতে হবে? যার মধ্যে রয়েছে হেপারিন সোডিয়াম
আর বেনজাইল নিকোটিনেট। ঠিক আছে, হেপারিন সোডিয়াম আর বেনজাইল নিকোটিনেটের জেল ব্যবহার করতে হবে। আপনাদেরও রয়েছে, আপনাদের ব্র্যান্ডের নাম কি? থ্রম্বোসিও জেল, তাই তো? ওর মধ্যে হেপারিন সোডিয়াম কতটা রয়েছে? 50 ইন্টারন্যাশনাল ইউনিট। আর বেনজাইল নিকোটিনেট কতটা রয়েছে? বেনজাইল নিকোটিনেট কতটা রয়েছে বলুন? 2 মিলিগ্রাম, তাই তো? আমি এবার এদের দুজনের কাজ বোঝাচ্ছি তার সঙ্গে। হেপারিন সোডিয়াম কি করে? হেপারিন সোডিয়াম অ্যান্টিকোয়াগুলেন্টের মতো কাজ করে। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে ও ক্লটকে আর তৈরি হতে দেবে না, বা ক্লট যেটা তৈরি হয়ে গেছে সেটাকে আর বড় হতে দেবে না। কিভাবে কাজ করে এই হেপারিন সোডিয়াম? হেপারিন সোডিয়াম এই অ্যান্টিথ্রম্বিন 3 এর সঙ্গে বাইন্ড করে যাবে। ঠিক আছে, বাইন্ড করে এর অ্যাক্টিভিটিটাকে, এর অ্যাকশনটাকে আরো এনহ্যান্স করে দেবে, আরো বাড়িয়ে দেবে। এবার যদি অ্যান্টিথ্রম্বিন 3 এর ফাংশনটা বেড়ে যায়, ওর যদি অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, ওর যদি অ্যাকশনটা বেড়ে যায়, পরে বেশি বেশি করে এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিনকে ইনহিবিট করবে। বোঝাতে পারছি? বোঝাতে পারলাম না? হেপারিন সোডিয়াম কার সঙ্গে বাইন্ড হবে? এই অ্যান্টিথ্রম্বিন 3 এর সঙ্গে। ঠিক আছে, আর হেপারিন সোডিয়াম যখন এই অ্যান্টিথ্রম্বিন 3 এর সঙ্গে বাইন্ড হয়ে যাবে, যখন হেপারিন এই অ্যান্টিথ্রম্বিন 3 এর সঙ্গে বাইন্ড হয়ে যাবে, তখন কি হবে? তখন এই অ্যান্টিথ্রম্বিন 3 এর যে কাজটা সেটা আরো বেড়ে যাবে। এর কাজ কি ছিল? এই অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিনকে ইনহিবিট করা। তাহলে এর কাজ আরো বেড়ে যাওয়া মানে কি? ও আরো বেশি বেশি অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিনকে ইনহিবিট করবে, আরো ভালোভাবে ইনহিবিট করবে। আর এদেরকে ইনহিবিট করে দেওয়া মানে কি? আর ফার্দার ব্লাড ক্লট তৈরি হবে না, যে ক্লটটা তৈরি হয়ে গেছে সেটা আরো বড় হবে না, নতুন করে কোনো ব্লাড ক্লট হবে না। বোঝাতে পারছি? আচ্ছা, এটা গেল হেপারিন সোডিয়ামের কাজ। কে বোঝেনি হেপারিনের কাজ? কোনটাকে বাড়িয়ে দেবে? অ্যান্টিথ্রম্বিন 3 এর কাজটা আরো বাড়িয়ে দেবে, তাই তো? অ্যান্টিথ্রম্বিন 3 এর কাজ আরো বাড়িয়ে দেবে। এবার এর কাজ কি ছিল? অ্যাক্টিভেটেড ফ্যাক্টর 10 আর থ্রম্বিনকে ইনহিবিট করে দেওয়া। আর এই দুটোই তো মেইন জিনিস যেটা নাকি ব্লাড ক্লটটা তৈরি করছিল, তাই তো? তাহলে এরা ইনহিবিটেড হয়ে যাওয়া মানে কি? আর ফার্দার ব্লাড ক্লট তৈরি হবে না, যেটা হয়ে গেছে, কিন্তু আর ফার্দার ব্লাড ক্লট হবে না, বা যে ক্লটটা তৈরি হয়ে গেছে সেটা আর বড় হবে না। বোঝাতে পারছি? আচ্ছা, হেপারিনের কাজ বুঝে গেল। এবার তাহলে বেনজাইল নিকোটিনেটের কাজে আসবো। এটা বুঝবো? আচ্ছা, একটা কথা এখানে আমার বলে রাখাটা দরকার, সেটা হচ্ছে এই যে হেপারিন যেটা, এটা কিন্তু কোনো থ্রম্বোলাইটিক এজেন্ট না। আমি এই কথাটা কেন বলছি তার কারণ আছে। আপনাদের ভিজুয়ালে একটা জিনিস লেখা রয়েছে, সেটা হচ্ছে হেপারিন সোডিয়াম ব্লাড ক্লটকে ডিসলভ করে দিতে পারে না, পারে না। হেপারিন সোডিয়াম ব্লাড ক্লটকে ডিসলভ করতে পারে না। হেপারিন সোডিয়াম কি করতে পারে? ফার্দার যাতে ব্লাড ক্লট না হয় সেটা দেখতে পারে, আর অলরেডি যে ব্লাড ক্লটটা তৈরি হয়ে গেছে সেটা যাতে বড় না হয় সেটা দেখতে পারে, কিন্তু ব্লাড ক্লটকে ডিসলভ করতে পারে না। ব্লাড ক্লটকে ডিসলভ করতে গেলে তাকে থ্রম্বোলাইটিক এজেন্ট হতে হবে। লাইটিক কথাটা করতে গেছে লাইসিস থেকে, যে থ্রম্বাসকে ভেঙে দিতে পারবে। হেপারিন কিন্তু থ্রম্বোলাইটিক এজেন্ট না। হেপারিন কি? হেপারিন হচ্ছে অ্যান্টিকোয়াগুল্যান্ট। বোঝাতে পারলাম? তাহলে পরের বার যখন ডক্টরের কাছে গিয়ে আপনারা প্রোডাক্টটা ডিটেল করবেন, এই কথাটা উচ্চারণ করবেন না যে হেপারিন ব্লাড ক্লটকে ভেঙে দিতে পারে, হেপারিন ব্লাড ক্লটকে ভেঙে ডিসলভ করে দিতে পারে না। হেপারিন ব্লাড ক্লটকে ভাঙতে পারে না। হেপারিন কি করতে পারে? ফার্দার ব্লাড ক্লট যাতে তৈরি না হয় সেটা দেখতে পারে, আর যে ব্লাড ক্লটটা তৈরি হয়ে গেছে সেটা যাতে আর বড় না হয়ে যায়, সেটা যাতে সাইজে বেড়ে না যায়, সেটা যাতে বিগাড় না হয়ে যায় সেটা দেখতে পারে। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার আসছি বেনজাইল নিকোটিনেট। বেনজাইল নিকোটিনেট এই বেনজাইল নিকোটিনেট
এই বেনজাইল নিকোটিনেটটা কি? এটা হচ্ছে টপিক্যাল ভ্যাসোডাইলেটর। টপিক্যাল মানে আমি লাগাচ্ছি, লাগালে কি হচ্ছে ওখান দিয়ে যে ব্লাড ভেসেল আছে সেগুলো ডায়ালেটেড হয়ে যাবে, টপিক্যাল ভ্যাসোডাইলেটর। এবার এই কি করে ভ্যাসোডাইলেশন করাচ্ছে? যখন এই বেনজাইল নিকোটিনেটকে প্রয়োগ করা হচ্ছে চামড়ার উপরে তখন এটা ভেঙে যাচ্ছে, ভেঙে কি ছাড়ছে? নিকোটিনিক অ্যাসিড ছাড়ছে। এটা ভেঙে যাচ্ছে, এটা কি হচ্ছে? ব্রেক করছে, ঠিক আছে? ভেঙে গিয়ে কি রিলিজ করছে? নিকোটিনিক অ্যাসিড। কি রিলিজ করছে? নিকোটিনিক অ্যাসিড। বোঝাতে পারলাম? আমি লাগিয়েছি কি জেলে, আমি কি লাগিয়েছি? বেনজাইল নিকোটিনেট লাগিয়েছি, তাই তো? এবার যখন আমি এটা স্কিনের উপরে লাগালাম, যখন তার টপিক্যাল অ্যাপ্লিকেশন করলাম, এ তখন কি হলো? ভেঙে গেল। ভেঙে গিয়ে কি রিলিজ করলো? ব্রেকস এন্ড রিলিজ। ব্রেকস এন্ড রিলিজ কি রিলিজ করবে স্কিনের মধ্যে? নিকোটিনিক অ্যাসিড। তাহলে বেনজাইল নিকোটিনেট আমি চামড়ায় প্রয়োগ করলাম, সেটা ভেঙে গেল, ভেঙে গিয়ে স্কিনের মধ্যে কি ছাড়তে লাগলো? নিকোটিনিক অ্যাসিড। এই নিকোটিনিক অ্যাসিডের আরেকটা নাম কি? নায়াসিন। আমরা জানি না ভিটামিন বি3, তাই তো? ভিটামিন বি3 আমরা জানি তো, এর আরেকটা নাম কি? নায়াসিন। তাহলে আমি নায়াসিনই বলি বা ভিটামিন বি3 বলি বা নিকোটিনিক অ্যাসিড বলি, একই জিনিস। এরা কি করে? এরাই কিন্তু অ্যাকচুয়ালি ভ্যাসোডাইলেশন করে। বোঝাতে পারলাম? দে স্টিমুলেট ভ্যাসোডাইলেশন। এরাই ভ্যাসোডাইলেশন হওয়ার জন্য স্টিমুলেট করে, ঠিক আছে? এবার যদি ভ্যাসোডাইলেশন হয়ে যায় তাহলে কি হবে? ব্লাড ফ্লো ইনক্রিজ হয়ে যাবে। তার মানে একটা ব্লাড ভেসেলের মধ্যে এখানে একটা ক্লট তৈরি হয়ে গেছে। তাহলে ব্লাড ফ্লো যদি এদিক থেকে এদিকে ব্লাড ফ্লো করে তাহলে কি ব্লাডটা ঠিকভাবে যেতে পারবে? যেতে পারবে না, তাই তো? কিন্তু এটা যদি ভ্যাসোডাইলেশন করে দেওয়া যায় তাহলে কি হবে? তাহলে কিন্তু ব্লাডটা যেতে পারবে। বোঝাতে পারলাম? ভ্যাসোডাইলেশন নেই, তার লিউমেনটা কিন্তু বড় করে দিলাম। আগে লিউমেনটা যা ছিল তার ডায়ামিটার যতটা ছিল এখন তার ডায়ামিটারটা বেড়ে গেছে, তাই তো? তাহলে বেনজাইল নিকোটিনেট কি করছে? ইট অ্যাক্টস অ্যাজ টপিক্যাল ভ্যাসোডাইলেটর, যার কারণে কি হচ্ছে? ব্লাড ফ্লোটা বেড়ে যাচ্ছে, তাই তো? ক্লটটা আগে যে সমস্যা হচ্ছিল এখন সেই সমস্যা করছে না। আর হেপারিন সোডিয়াম কি করছে? ফার্দার ক্লট হতে দিচ্ছে না, আর যে ক্লটটা তৈরি হয়ে গেছে সেটাকে আর বড় হতে দিচ্ছে না। বোঝাতে পারলাম? তাহলে থ্রম্বোসিও জেল আমরা কোথায় কোথায় প্রমোট করতে পারি? সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিসে প্রমোট করতে পারি, তাই তো? আরেক জায়গায় প্রমোট করতে পারি, কোথায় পারি? সুপারফিশিয়াল ব্রুজেস। দেখবেন ওই কালশিটের মতো পড়ে যায় না, জায়গাটা প্রথমে লাল হয় তারপরে একটু কালচে নীল টাইপের হয়ে যায়, ঠিক আছে? তাহলে সেখানে আমরা কিভাবে অ্যাপ্লাই করব? দিনে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করব। ডলাডলি করব না, বেশি রাবিং করব না। দিনে 2 থেকে 3 বার হালকা করে ওখানে একটা প্রলেপ দিয়ে দেবো, জায়গাটা পরিষ্কার করে ওখানে একটা হালকা করে প্রলেপ দিয়ে দেবো। দিনে 2 থেকে 3 বার রাব করব না। আর যদি ওখানে চামড়াটা ছিঁড়ে গিয়ে থাকে তাহলে আমরা সেখানে ব্যবহার করব না। বোঝাতে পারলাম? কাটা চামড়া ছেঁড়া চামড়ার উপরে ব্যবহার করব না। চামড়াটার উপরটা কিছু কাটেনি, ভেতরে আমার মানে ভেনে ইনজুরি হয়েছে, সেখানে আমি ব্যবহার করব। বোঝাতে পারলাম? তাহলে কি আমাদের কাছে এখন হেমোস্ট্যাসিসের কনসেপ্ট পুরোটা ক্লিয়ার হয়েছে? হেমোস্ট্যাসিস কিভাবে হয় ক্লিয়ার হয়েছে? প্রাইমারি হেমোস্ট্যাসিস, সেকেন্ডারি হেমোস্ট্যাসিস। আচ্ছা, কিভাবে ফাইব্রিন ক্লট তৈরি হয় সেটা আমরা শিখে গেছি। শিখিনি, ঠিক আছে, শিখিনি কিভাবে ফাইব্রিন ক্লট তৈরি হয়। মানে একটু বলতে হবে। দেখুন আপনাদের সেশনের আগে আমি 3 ঘন্টা সেশন করিয়ে কিন্তু আপনাদের সেশনে ঢুকলাম। পৌনে 3 ঘন্টা সেশন আমি কথা বলে যাচ্ছি, আপনারা কেন চুপচাপ রয়েছেন? উত্তর দিন। সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস মানে কি? কে বলবে? সুপারফিশিয়াল কথা মানে কি? থ্রম্বো কথাটা করতে গেছে, ফ্লেবাইটিস কথাটা করতে গেছে, বলুন বলুন। ঠিক, মানে নিয়ার দ্য সারফেস অফ দ্য স্কিন, এই কথাটা হচ্ছে সুপারফিশিয়াল। থ্রম্বো কথাটা করতে গেছে থ্রম্বাস, ভেরি গুড, মানে ব্লাড ক্লট। আর ফ্লেবাইটিস মানে
ভেরি গুড, ইনফ্লামেশন অফ ভেন, মানে ভেনে প্রদাহ। তাহলে কি হয়েছে, ভেনে ইনজুরির কারণে কি হয়েছে, কোন ভেনে, যেটা একদম চামড়ার কাছ দিয়ে গেছে, স্কিনের সারফেসের কাছ দিয়ে গেছে, তাই তো? সেই ভেনে যখন ইনজুরি হয়েছে সেখানে ব্লাড ক্লট তৈরি হয়ে গেছে আর সেই ভেনটা ইনফ্লেমড হয়ে গেছে। তাহলে এই ব্লাড ক্লটটাকে যাতে আর বড় না হয় বা ফার্দার ব্লাড ক্লট তৈরি না হয়, আমরা কি ব্যবহার করছি, থ্রম্বোসিল জেল। তার মধ্যে কি রয়েছে, হেপারিন সোডিয়াম 50 ইন্টারন্যাশনাল ইউনিট, তার সঙ্গে কি রয়েছে, বেনজাইল নিকোটিনেট কত 2 মিলিগ্রাম। এই হেপারিন সোডিয়ামটা কি, অ্যান্টিকোয়াগুলেন্ট, এটা কিন্তু থ্রম্বোলাইটিক এজেন্ট না, এটা হচ্ছে অ্যান্টিকোয়াগুলেন্ট। এই কোয়াগুলেশনটাকে বাধা দেয়, ফার্দার কোয়াগুলেশন হতে দেয় না, ফার্দার ব্লাড ক্লট তৈরি হতে দেয় না, বা যে ক্লটটা তৈরি হয়েছে তাকে আর বড় হতে দেয় না। আর বেনজাইল নিকোটিনেট কি করে, এটা হচ্ছে টপিক্যাল ভ্যাসোডায়ালেটর। বোঝাতে পারলাম? জেল হওয়ার সুবিধা কি, জেল হলে সেটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। অয়েন্টমেন্ট যেমন উপরে একটা লেয়ার ফেলে দেয়, অয়েন্টমেন্টের থেকে কিন্তু জেলের অ্যাবজর্পশন অনেক ভালো। ঠিক আছে? আচ্ছা, আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি বললাম, সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিস, আরেকটা কি বললাম, সুপারফিশিয়াল ব্রুজেস, তাই তো? কিভাবে অ্যাপ্লাই করব, দিনে 2 থেকে 3 বার লাগাতে পারি, জায়গাটা পরিষ্কার করে নিয়ে দিনে 2 থেকে 3 বার লাগাবো, হালকা করে লাগিয়ে দেবো, বেশি ডলাডলি করব না, রাব করার দরকার নেই বেশি। আর যদি স্কিনটা কোথাও ছিঁড়ে গিয়ে থাকে বা কেটে গিয়ে থাকে, যদি ব্রোকেন থাকে স্কিন, তার উপরে আমরা অ্যাপ্লাই করব না। ক্লিয়ার? একটু উত্তর চাই, ক্লিয়ার? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার আপনি যেটা বললেন ডিবিটি, ব্রেন যেখানে থ্রম্বোসিস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের জেল কাজ করছে না, সেখানে ইনজেক্টেবল। একদম, সেখানে কি করতে হবে, ওখানে থ্রম্বোলাইটিক এজেন্ট ব্যবহার করতে হবে, যে নাকি থ্রম্বাসটাকে ভেঙে দিতে পারবে, থ্রম্বাসটাকে ভেঙে দিতে পারবে। সুতরাং এটা তো আমি ডিপ ভেনের জন্য বলছি না, আমি ডিবিটিতে বলছি না, আমি কিসে বলছি, আমি সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিসে বলছি। কিন্তু আমি কি বললাম, যে সুপারফিশিয়াল থ্রম্বোফ্লেবাইটিসের কারণে আমি যদি সেটাকে ঠিকমতো টেক কেয়ার না করি, তাহলে কিন্তু সেই ক্লট ডিপার ভেনে চলে গিয়ে সেখানে ডিবিটি তৈরি করতে পারে। তো হোয়াই শুড আই টেক দ্য রিস্ক? তাহলে অল্প থাকতে থাকতে আমি জিনিসটাকে টেক কেয়ার করতে হবে। বোঝাতে পারলাম?